আর মাত্র কয়েকদিন পরেই আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তো যে কোনো নির্বাচন মানেই তো একটা গণতান্ত্রিক উৎসব, তাই না? কিন্তু এবারের উৎসবের উপর কেমন যেন একটা কালো ছায়া এসে পড়েছে, বুলেটের ছায়া। আনন্দের বদলে সবার মনে কাজ করছে একটা গভীর আতঙ্ক আর উদ্বেগ। আর এখান থেকেই মূল প্রশ্নটা উঠে আসছে। যখন একটা দেশের আনাচে কানাচে এত অবৈধ অস্ত্র ছড়িয়ে থাকে, তখন একটা নির্বাচন কি আদৌ অবাধ আর নিরপেক্ষ হতে পারে? দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যে মারাত্মক প্রশ্নটা তৈরি হয়েছে, সেটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। সময় কিন্তু খুব বেশি নেই, হাতে আছে আর মাত্র ৭টা দিন। আর সময় যত ঘনিয়ে আসছে, মানুষের মনে উদ্বেগ আর উৎকণ্ঠাও ততই বাড়ছে। আসলে এই নির্বাচনটা এমন একটা সময় হচ্ছে যখন দেশ একটা মারাত্মক নিরাপত্তা সংকটের ভেতর দিয়ে যাচ্ছে। মনে করে দেখুন, গত বছরের ৫ আগস্টে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছিল, তারপর যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, দেশ কিন্তু এখনও সেই ধাক্কাটা সামলে উঠতে পারেনি। আর সেই সময়ের অস্থিরতার সুযোগেই কিন্তু দেশের বিভিন্ন থানা আর পুলিশ ফাঁড়ি থেকে প্রচুর পরিমাণে অস্ত্র লুট হয়ে যায়। সবচেয়ে ভয়ের কথা হল, সেই লুট হওয়া অস্ত্রের একটা বড় অংশই এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। আর বর্তমান সংকটের মূল কারণটাই কিন্তু এটা। তো এই যে এতগুলো অস্ত্র গায়েব হয়ে গেল, এগুলোর প্রভাবটা ঠিক কী পড়ছে সাধারণ মানুষের জীবনের ওপর? সত্যি বলতে কি, এর ফলাফল কিন্তু আমরা এরই মধ্যে দেখতে শুরু করেছি। যৌথ বাহিনী কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়েছে, কিন্তু তারপরেও প্রায় ১,৪০০ ভয়ঙ্কর অস্ত্র এখনও খুঁজে পাওয়া যায়নি। ভাবা যায়, এই অস্ত্রগুলো এখন অপরাধীদের হাতে হাতে ঘুরছে, যা যে কোনো সমাজের জন্যই একটা সাংঘাতিক ভয়ের ব্যাপার। শুধু অস্ত্রই না, ব্যাপারটা আরও ভয়ঙ্কর। অস্ত্রের সাথে সাথে প্রায় ২.৫ লাখ রাউন্ড গুলিও কিন্তু নিখোঁজ। এই বিপুল পরিমাণ গোলাবারুদ পুরো পরিস্থিতিটাকে যে আরও কতটা বিপজ্জনক করে তুলেছে, তা নিশ্চয়ই বলে বোঝাতে হবে না। পুলিশের ডেটা কি বলছে জানেন? গত ৭ মাসেই দেশে সার্বিকভাবে অপরাধ বেড়েছে ৬.১৬%। আর এই চারটা দেখুন, এটা তো আরও চিন্তার বিষয়। শুধু জানুয়ারি মাসেই আগের বছরের তুলনায় ডাকাতি আর দস্যুতার মতো ঘটনা বেড়েছে প্রায় ৫৯%। এগুলো কিন্তু শুধু সংখ্যা না, এর পেছনে আছে সাধারণ মানুষের ভয় আর নিরাপত্তাহীনতা। নিরাপত্তা বিশেষজ্ঞরা তো ভয় পাচ্ছেনই, সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগটা এমন পর্যায়ে গেছে যে জানুয়ারিতে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হাইকোর্টে একটা রিট পর্যন্ত করেছিলেন। তার দাবি ছিল, লুট হওয়া সব অস্ত্র উদ্ধারের আগে যেন নির্বাচন স্থগিত রাখা হয়। বুঝতেই পারছেন পরিস্থিতি কতটা গুরুত্ব। আচ্ছা, এই ধরনের সংকট কি শুধু বাংলাদেশেই হচ্ছে? ইতিহাস কিন্তু বলে না। চলুন একটু পেছনে ফিরে তাকাই। কেনিয়া আর ইরাকের অভিজ্ঞতা থেকে আমরা হয়তো অনেক কিছু শিখতে পারব, বুঝতে পারব যে এমন পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে। যেমন ধরুন কেনিয়ার কথা। ২০০৭ সালে সেখানে নির্বাচনের ফলাফল নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়, আর তার জের ধরে পুরো দেশে ছড়িয়ে পড়েছিল ভয়াবহ জাতিগত সহিংসতা। বিভিন্ন সংঘবদ্ধ ড্যাং তখন অবৈধ অস্ত্র হাতে নিয়ে এই সহিংসতায় রীতিমতো আগুন লাগিয়ে দিয়েছিল। এর ফল হয়েছিল মারাত্মক। ১,০০০-এরও বেশি মানুষ মারা গিয়েছিল, আর ৬.৫ লাখের বেশি মানুষ নিজের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন? এত বড় একটা ধ্বংসযজ্ঞের পর সাজা হয়েছিল মাত্র ২টো মামলায়। এই যে বিচারহীনতার সংস্কৃতি, এটাই কিন্তু অপরাধীদের আরও বেপরোয়া করে তোলে। ইরাকের ঘটনাটাও আমাদের জন্য একটা বড় শিক্ষা। ২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতনের পর যে বিশাল পরিমাণ অস্ত্র লুট হয়েছিল, সেই অস্ত্র দিয়ে বছরের পর বছর ধরে একটা রক্তক্ষয়ী বিদ্রোহ চলেছে। অস্ত্রগুলো বিক্রি করে যে টাকা আসত, তা দিয়ে কেনা হতো আরও নতুন অস্ত্র। মানে একটা ভয়ঙ্কর দুষ্ট চক্র তৈরি হয়ে গিয়েছিল। বেশ, কেনিয়া আর ইরাকের উদাহরণ তো দেখলাম। এখন আবার বাংলাদেশের দিকে ফেরা যাক। হ্যাঁ, এটা ঠিক যে বাংলাদেশের পরিস্থিতি কেনিয়া বা ইরাকের মতো জাতিগত সংঘাতের নয়, কিন্তু এখানেও কিছু আলাদা এবং বেশ উদ্বেগজনক ঝুঁকি কিন্তু রয়েই গেছে। যেমন ধরুন, আমাদের এখানে আছে মারাত্মক রাজনৈতিক বিভেদ, একটা বিচারহীনতার সংস্কৃতি আর প্রতিষ্ঠানিক দুর্বলতা। এখানে জাতিগত সংঘাত না থাকলেও রাজনৈতিকভাবে আমরা বনাম ওরা, এই মানসিকতাই কিন্তু সহিংসতাকে উস্কে দেওয়ার জন্য যথেষ্ট। বাংলাদেশের পরিস্থিতিকে আরও কয়েকটা জিনিস বেশ জটিল করে তুলেছে। যেমন আমাদের দেশের অভূতপূর্ব জনসংখ্যা, বিশাল এক তরুণ সমাজ যাদের খুব সহজেই সংগঠিত করা যায়, আর সোশ্যাল মিডিয়ার কারণে যে কোনো তথ্য, হোক সেটা সত্যি বা গুজব, খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তবে হ্যাঁ, এর মধ্যে একটা আশার আলোও আছে, আর সেটা হলো বাংলাদেশের শক্তিশালী এবং সক্রিয় নাগরিক সমাজ, যা হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণে একটা বড় ভূমিকা রাখতে পারে।
সব মিলিয়ে বলা যায় বাংলাদেশ এখন একটা ঐতিহাসিক মোড়ে এসে দাঁড়িয়েছে। আগামী 7টা দিনই হয়তো ঠিক করে দেবে এই দেশের ভবিষ্যৎ কোন পথে এগোবে। এই নির্বাচনটা যেন গণতন্ত্রের জন্য একটা ফাইনাল পরীক্ষার মতো। একবার যদি পুরো ঘটনাটা পরপর সাজাই তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, গত বছরের আগস্টের গণ-অভ্যুত্থান আর অস্ত্র লুট, তারপর থেকে অপরাধের হার বেড়ে যাওয়া, আর এখন নির্বাচনের মাত্র 7 দিন বাকি। পুরো টাইমলাইনটাই কিন্তু বলে দিচ্ছে পরিস্থিতি কতটা জরুরি। তার মানে মূল কথাটা হলো এই চ্যালেঞ্জটা শুধু আইনশৃঙ্খলা রক্ষার চ্যালেঞ্জ না, এটা আসলে দেশের পুরো গণতান্ত্রিক সিস্টেমের জন্যই একটা অ্যাসেট টেস্ট। এমন একটা পরিস্থিতিতে দেশ কি একটা অবাধ আর সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারবে? এটাই এখন সবচেয়ে বড় পরীক্ষা। তাহলে শেষ প্রশ্নটা কি দাঁড়ালো? যে প্রশ্নটা এখন সবার মনে ঘুরছে, আগামী 7 দিনে ব্যালেটের শক্তি কি বুলেটের গর্জনকে ছাপিয়ে যেতে পারবে, নাকি ভিওলেন্সাই গণতন্ত্রের পথ আটকে দেবে? উত্তরটা দেবে সময়।